নারী বিশ্বকাপ আয়োজনে কাটেনি অনিশ্চয়তা। তামিম ইকবালের সাথে বিসিবি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানে ফুল ফিটনেস নিয়ে প্র্যাকটিসে সাকিব আল হাসান। চাকরি নিয়ে হেড কোচ চান্দিকা হাথুরু সিং এর সন্দিহান। বিপিএল ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্ক। ফিক্সিং নিয়ে কোচ ফাহিমের বিস্ফোরক মন্তব্য। প্রায় 2 দশকে ভলিবলের ব্যাপক অবনমন। খেলোয়াড় সংগঠকদের প্রতিবাদে উত্তপ্ত ফেডারেশন। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাথে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা ঝটিকা সফরে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজও পরিদর্শন করেন। অর্ণবাপী রিপোর্ট। স্বৈরাচারের বুলেট বারুদের সামনে বুক চিতিয়ে লড়াই করা এক তরুণ প্রজন্ম পেয়েছে বাংলাদেশ, যারা অকুতভয় নির্ভীক যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অনায়াসে সীনা টান করে দাঁড়াতে জানে। আর সেই তারুণ্যের প্রতিনিধি বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েই যিনি মন দিয়েছেন সংস্কারে, একক ব্যক্তিতন্ত্রে আটকে গিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে যিনি দিতে চান নতুন জীবন, যিনি স্বপ্ন দেখছেন বিশ্ব ক্রীড়া মঞ্চে এদেশে আবার তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে ঘুরে দাঁড়াবে। আসিফের সাথে ছিলেন এতদিন নানা চাপে কোণ ঠাসা হয়ে পড়া তামিম ইকবাল খানও। বহুদিন পরে দেখা গেল হাস্য উজ্জ্বল তামিমকে। এ যেন বদ্ধ বাতাসে শ্বাসরুদ্ধকর শহর থেকে এক নয়া আলোর ঝলকানিতে বিভোর শহরে ফেরা। হোম অফ ক্রিকেটের অলিগলি যার চেনা, কোথায় কতটুকু যত্নের প্রয়োজন সেটাও তামিমের জানা। নারী ক্রিকেটারদের সাথেও হয়েছে নতুন ক্রীড়া উপদেষ্টার কিছুটা আলাপ। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। নাজমুল হাসান পাপন মূলত গা ঢাকা দিয়েছেন। বিসিবির অন্য পরিচালকরাও ছন্ন ছাড়া। আর এমন অচলায়তনে প্রাণ ফেরাতেই ক্রীড়া উপদেষ্টা এসেছেন মিরপুরে। ঘুরে দেখেছেন তামিমকে সাথে নিয়ে। খুবই সৌহার্দ্যপূর্ণ, সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে। এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি। ঘরের মাটিতে আয়োজন করা সম্ভব হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে আরো কয়েকদিন। যে বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। অর্ণব বাপি, ৭১। পাকিস্তানের টেস্টে দারুণ খেলে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান ক্রিকেটাররা, এমনটাই জানিয়েছেন হেড কোচ চান্দিকা হাথুরু সিং। বলছেন প্রস্তুতি ভালো হয়েছে এবং সাকিবও মানসিকভাবে ফিট আছেন, কিন্তু চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চাকরিটা করে যেতে পারবেন কিনা তা নিয়ে বেশ দ্বিধায় আছেন বাংলাদেশের হেড কোচ। সাইফুল রূপকের রিপোর্ট। ঢাকায় যা যা ঘটছে পাকিস্তানে থাকা হাথুরুকে আরো চাপে ফেলছে। ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ। সোমবার ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়ে দেখিয়েছেন তামিম ইকবাল। মজার ব্যাপার, হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে নিজের 2 মেয়াদে এই দুজনের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন। বলা যায় ক্ষমতা দেখিয়ে দুজনকেই বঞ্চিত করেছেন, দেশের ক্রিকেটের 12টা বাজিয়েছেন। তাই বাংলাদেশে পালাবদলের এই সময়ে চাকুরিটা যে সুতোয় ঝুলছে তা হাথুরুও টের পেয়ে গেছেন। My future is I have signed a contract till whatever the date, and then I'm looking forward to serve that term. But if the board change and the new people wants to make a change, yeah, I'm okay with that. If they wanted me to continue, if they're happy with me, I'm happy to continue as well.
ঢাকার এই ছবিগুলো মাথা থেকে ঝেড়ে ফেলা কঠিন হাথুরুর, তবুও মাঠের ক্রিকেটে ফোকাস করার বিকল্প নাই। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ, বরাবরই ঘরের মাঠে স্পিন পিচের রেজাল্ট খোঁজা কোচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তৈরি করেছে পেস ফ্রেন্ডলি উইকেট। এ যেন একের পর এক বাউন্সার হাথুরুর দিকে। The Pindi pitch, this one looks like more favorable for fast bowling and probably batting as well. We have developed a lot of good fast bowlers in our rank as well. So we have decent fast bowlers if the condition favors. সাম্প্রতিক ঘটনায় শুধু হেড কোচ নন, অভিজ্ঞ সাকিবও বেশ চাপে। চলতি বছরে সব টেস্ট খেলার প্রতিশ্রুতি দেয়া এই অলরাউন্ডার কি মানসিকভাবে ফিট আছেন? He's actually batting well. He's looked fitter, as I don't know many people know. He has done some eye testing as well. So, and then he is saying that that has helped him to focus on what the problem that he had. বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে রাওয়ালপিন্ডি টেস্টে দুর্দান্ত কিছু করতে মুখিয়ে টাইগাররা। বাংলার স্পিন গুরু পাকিস্তান গ্রেট মুস্তাক আহমেদের থেকে কন্ডিশন, পিচ আর প্রতিপক্ষ সম্পর্কে ভালো আইডিয়াও নিয়ে নিচ্ছে। He has a lot of experience in working with England for so long and in Pakistan as well. So he brings a lot of internal, like local knowledge as well as experience from other part of the world. So he has fitted in well, not only bowling and but he's helping us as well in terms of making decisions. বুধবার থেকে প্রথম টেস্ট একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচও। সাইফুল রূপক, ৭১। বিপিএল ছেয়ে গেছে ফিক্সিং এর কালো ছায়াতে। অনেক ক্রিকেটারকেই নাকি সেখানে জড়িয়ে পড়তে হয় নিজেদের ইচ্ছের বিরুদ্ধে। দ্রুতই এই কালো ছায়া থেকে দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগকে মুক্ত করার তাগিদ দিলেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির নানা অনিয়ম আর দুর্নীতি নিয়ে খেলাযোগে খোলামেলা কথা বলেছেন দেশ বরেণ্য এই কোচ। শুনেছেন নাইয়ান বিন জসিম। এখানে এটা প্রায় ছেয়ে গেছে পুরো বিপিএলটাকে। আমি যদি এত দূরে বসে বুঝতে পারি যে ওখানে কি হচ্ছে, আপনারা কেন বোঝেন না, অর্থাৎ বিসিবি কেন বোঝে না? বাট আমি খুব 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 গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে শুনেছি, যারা খুব কাছ থেকে দেখেছে, তাদের কাছ থেকে শুনেছি যে এটা যথেষ্ট ভালোভাবে ছেয়ে গেছে এবং এটা না করলে হয়তো খেলোয়াড়দের কোনো উপায় থাকে না, এমন একটা জায়গায় চলে গেছে এটা। তো আমার মনে হয় যে এটা সম্পর্কে যারা এটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারাও জানবেন না, তা হওয়ার কথা না। কিন্তু যখন আমরা 2-4টা পানিশমেন্ট দেওয়া হবে, 2-4 জনকে পানিশ করা হবে, 2-4 জনকে খেলা থেকে সরিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে এগুলো ঠিক করা হবে। আপনি বিপিএল এ কাজ করেছেন, কোচ হিসেবে বা মেন্টর হিসেবে ছিলেন, কাছ থেকে বিপিএলটা দেখার সুযোগ হয়েছে। এখন যে বাস্তবতা, সামনের বিপিএলটা ঠিকঠাকভাবে হবে কিনা, কারণ দলগুলোই আসলে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। বিপিএল এ কাজ করেছেন, বাংলাদেশের বিপিএল নিয়ে অনেক প্রশ্ন তোলেন, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন, সেখানে আসলে ফিক্সিং এর অনেক ধরনের গন্ধ পান। কয়েকদিন আগে আসলে আমি ইউএসএ তে তাপস বৈশ্য, সাবেক ক্রিকেটার, তার একটা ইন্টারভিউ করেছিলাম। তিনিও বলছিলেন যে আমি যদি এত দূরে বসে বুঝতে পারি যে ওখানে কি হচ্ছে, আপনারা কেন বোঝেন না, অর্থাৎ বিসিবি কেন বোঝে না? আপনার কাছে এরকম মনে হয়েছে কিনা যে আসলে বিপিএল এ প্রচন্ড রকমের আসলে অনৈতিক কাজ হচ্ছে বা খুব বাজে একটা অবস্থার মধ্য দিয়ে আসলে বিপিএলটা হচ্ছে? অ্যাক্সিডেন্টালি কেউ একাধজন করতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি রিসেন্টলি যতটুকু শুনেছি এটা প্রায় ছেয়ে গেছে পুরো বিপিএলটাকে। না, এটা খুব ফিক্সিং এর ব্যাপারটা বোধ হয় এটা যতটুকু মানুষ চিন্তা করতে পারে তার চাইতে অনেক বেশি এটার ইনফ্লুয়েন্সটা। সো আপনি তো আসলে যে বললাম মেন্টর হিসেবে বা কোচ হিসেবে ছিলেন, কখন কি বুঝতে পেরেছেন বা আসলে কখনো ধারণার মধ্যে এসেছে যে আশেপাশে এরকম হতে হয় যে সন্দেহপ্রবণ মানুষ হলে, আমি যদি সন্দেহপ্রবণ মানুষ হতাম আমি অন্যভাবে জিনিসটাকে দেখতাম। আমি যেহেতু সন্দেহপ্রবণ মানুষ না এবং অন্যকেও আমি বিশ্বাস করি, সেহেতু ওইভাবেই আমি অতটা চিন্তা করিনি। বাট আমি খুব 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 গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে শুনেছি, যারা খুব কাছ থেকে দেখেছে, তাদের কাছ থেকে শুনেছি যে এটা যথেষ্ট ভালোভাবে ছেয়ে গেছে এবং এটা না করলে হয়তো খেলোয়াড়দের কোনো উপায় থাকে না, এমন একটা জায়গায় চলে গেছে এটা। তো আমার মনে হয় যে এটা সম্পর্কে যারা এটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারাও জানবেন না, তা হওয়ার কথা না। কিন্তু তারাও হয়তো এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন অনেকেই বা থাকতে পারেন, যদিও আমি যাই না, আমি সরাসরি অ্যালিগেশনে যেতে চাই না। বাট এটা এমনি একা হতে পারে না। কিন্তু সো আমার মনে হয় যে আমরা এটাকে ভালোভাবে অর্গানাইজ করার চেষ্টা করিনি, কাজে লাগানোর চেষ্টা করিনি। এখন অনেকে শঙ্কা করছেন সামনে বিপিএল হবে কি হবে না। আমি নিশ্চিত যে যদি ভালো মানুষেরা এটাকে হাতে নেয় এবং ভালো একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারে, বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে যারা আগ্রহী হবে, যারা জানবে যেখানে ভেজাল নেই, এখানে করলে ক্রিকেটকে আমি সার্ভ করতে পারবো এবং আমি একটা পরিচয় পাবো। এমন অনেক মানুষ আছেন যারা দল নেবেন এবং ভালোভাবেই বিপিএল অ্যারেঞ্জ করা যাবে।
যেই অভিযোগটা আসলে আমরা শুনছি বা শুনে আসছি বা আপনিও আসলে বললেন যে এরকম আপনিও শুনেছেন বা এই ধরনের বিষয়গুলো আপনারও কানে এসেছে, যেটা ভয়ঙ্কর আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার এবং ক্রিকেটাররা না চাইলেও সেটার সাথে জড়িয়ে যেতে হচ্ছে। এই যে হিউজ পরিমাণের এই ধরনের ফিক্সিং গুলো যদি বিপিএল এ হতে থাকে, সেটা আমরা কেন আসলে বন্ধ করার চেষ্টা করলাম বা এখন যদি নতুন করে আমরা চিন্তা করব সেটা বন্ধ করার জন্য আসলে পথটা কি হবে? না, রুলস এন্ড রেগুলেশন যদি ঠিক থাকে, পুলিশিংটা যদি ঠিক থাকে, রুলস রেগুলেশন তো আগেও ছিল। না পুলিশিংটা যদি ঠিক থাকে, যারা এগুলো দেখবেন, যারা দেখার দায়িত্ব এগুলো ইয়ে করা, তারা যদি ঠিক থাকেন, তারা যদি আগের থেকে বুঝার চেষ্টা করেন যে কোথায় কি হচ্ছে, সেই সম্পর্কে আগে থেকে প্রিকশনসগুলো নিয়ে রাখেন, তাহলে এটা ডেফিনেটলি কমে যাবে। হয়তো প্রথমবারই একেবারেই কমে যাবে না, কিন্তু গ্রাজুয়ালি এটা কমে যাবে যখন আমরা 2-4টা পানিশমেন্ট দেওয়া হবে, 2-4 জনকে পানিশ করা হবে, 2-4 জনকে খেলা থেকে সরিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে এগুলো ঠিক করা হবে। জিনিসটা হলো যে আমি যদি এখান থেকে বেনিফিট নিতে চাই, যে দায়িত্বে থাকবে তার সে যদি বেনিফিট নিতে চায়, এটা কোনো দিনই বন্ধ হবে না। সে যদি নির্মোহ হয়, যারা দায়িত্বে থাকবে তারা যদি নির্মোহ হয়, এটা হয়তো 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু এটা একটা লাইনে নিয়ে আসা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে নিয়ম কানুনের সঠিক অ্যাপ্লিকেশন যদি থাকে এবং যারা দায়িত্বে থাকবেন তারা যদি ঠিক ভালোভাবে পুলিশিংটা করতে পারেন, there is no reason কেন এটা ঠিক হবে না। নাহিয়ান বিন জসিম, ৭১। রাতারাতি বদলে গেল বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচের ভেন্যু। পাকিস্তানে চলা ছাত্র আন্দোলনে টালমাটাল দেশটার নিরাপত্তা ব্যবস্থা, এর মাঝেই এলো এমন ঘোষণা। যদিও পিসিবির দাবি স্টেডিয়াম সংস্কারের জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্ট। বাংলাদেশের মতোই গণতন্ত্র পুনরুদ্ধারে উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩০ অগাস্টের মধ্যে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ছাত্র জনতা। এদিকে অস্থিরতার মাঝেই দেশটিতে বসতে চলেছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। টেস্টের পূর্ব নির্ধারিত ভেন্যু রাতারাতি বদলে ফেলে এবার নতুন করে আলোচনায় দেশটির ক্রিকেট বোর্ড। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবে শান্ত বাবররা। এই টেস্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা অনিশ্চয়তা। দেশটির নিরাপত্তা যখন টালমাটাল, তখন ভেন্যু পরিবর্তনের নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ করাচি থেকে সরিয়ে আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে। যদিও ভেন্যু পরিবর্তনের কারণটা দেশটিতে চলমান ছাত্র আন্দোলন নয় বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম এখনো অসম্পন্ন থাকায় নাকি নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। ভেন্যু বদল নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে খেলা চলাকালীন সময়ে নির্মাণ কাজ চালালে তার শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এছাড়া নির্মাণ কাজের ধুলো খেলোয়াড়, অফিসিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে। অবশ্য নিরাপত্তা ইস্যুতে করাচিতে দর্শক শূন্য টেস্ট ম্যাচের ঘোষণা দিয়েছিল পাকিস্তান, জানিয়ে বেশ সমালোচনায় পড়েছিল বাবর রিজওয়ানদের ক্রিকেট বোর্ডটা। সে সময় ভেন্যু পরিবর্তনের দাবি তোলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশটার আমজনতা। ২১ অগাস্টের পর ৩০ অগাস্ট দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। ভ্রমণ ক্লান্তি না থাকায় কিছুটা ভারমুক্ত হয়েই হয়তো সিরিজ নিয়ে পরিকল্পনার সুযোগ পাবে দুই দল। এদিকে রাওয়ালপিন্ডির উইকেটটাও পেস বান্ধব, তাই দুই ম্যাচেই পেসারদের দাপট দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। রেদওয়ান শাওন, ৭১। বরাবরের মতোই পাকিস্তান সফরেও বাংলাদেশের ওপেনিং নিয়ে সংকট থাকছে। মাহমুদুল হাসান জয়ের ইনজুরিটা মরার উপর খাড়ার ঘা হয়ে এসছে। সেই জায়গায় আলাদা করে সাদমান ইসলামের উপর ভরসা করতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং এ অন্য প্রান্তে থাকছেন জাকির হাসান। তবে তরুণ এই দুই ব্যাটারের কাছ থেকে প্রত্যাশা করা যাচ্ছে কতটা, পরিসংখ্যান ঘেটে সেই বিশ্লেষণ করেছেন খালিদ জামিল। অদ্ভুত এক চক্রের ভেতরে পড়েছে বাংলাদেশের ক্রিকেট, সেটাও গেল প্রায় এক দশক ধরে। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স দুর্দান্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ছাপ নেই। দোষটা ক্রিকেটারদের বদলে অবশ্য সিস্টেমকে দেওয়ার পক্ষেই বেশিরভাগ এক্সপার্ট। তরুণ প্রতিভাবান ব্যাটার সাদমান ইসলামের কথাই ধরুন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওর 46+ গড় বড় কিছুরই আভাস দেয়, কিন্তু আন্তর্জাতিক সার্কিটে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন কই। সেখানে লঙ্গার ভার্সনে গড় রানটা নেমে এলো অর্ধেকে, সাথে ইনজুরির ধাক্কা দলে তাকে ভালোভাবেই করে দেয় অনিয়মিত।
তাই তো 2018-তে টেস্ট অভিষেক হলেও এই অর্ধ যুগে খেলেছেন মোটে 13 ম্যাচ। ওদিকে গেল মাসেই পাকিস্তান এ দলের হয়ে সাদমানের 88 রানের ইনিংস দেখে অনেকেই একটু বাড়তি আশাবাদী হতেই পারেন। অন্তত একেবারে ছন্দহীন নন তিনি। পাকিস্তান সফরে সাদমান বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও একাদশে থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও মাহমুদুল হাসান জয়ের এই সিরিজে অন্তত প্রথম টেস্ট থেকে ইনজুরিতে ছিটকে যাওয়ার পর ওর ওপর ভরসা হয়তো করতেই হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। তার সঙ্গী হিসেবে থাকছেন জাকির হাসান। ওরাই যখন শুরু করবে বাংলাদেশের ব্যাটিং ইনিংস, তখন প্রতিপক্ষ পাকিস্তানের বোলিং আলোচনায় আসবেই। রাওয়ালপিন্ডির উইকেটে রান ভালোই আসার কথা। এই মাঠে ব্যাটাররা গেড়ে বসার আগেই তাদের ফিরিয়ে দিতে চাইবে স্বাগতিক পেসাররা। ঘাসের উইকেটে নতুন বলে নাসিম শাহিনরা যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন টাইগার ওপেনারদের, সে তো জানা কথাই। এই পাকিস্তানের বিপক্ষে অবশ্য 2021-এ দুটো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাদমানের, তবে সেই সময়টা একেবারেই ভালো যায়নি। 4 ইনিংসে গড়ে মাত্র 5 করে রান তুলেছেন। এবার ওপেনিংয়ে যে জাকির হাসানকে পেতে পারেন, তার আবার এই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কোনো অভিজ্ঞতাই নেই। তবে লাল বলের ক্রিকেটে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে 4 ইনিংস ব্যাট করে প্রায় 50 গড়ে রান তুলেছিলেন সেই ভারতেরই চরম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানি বোলিং অ্যাটাককে জাকির কিভাবে সামলান, সেটাতে আগ্রহ থাকবেই। তবে টাইগার টিম ম্যানেজমেন্টের আপাতত চাওয়া ব্যাট হাতে ভালো একটা শুরুর। টপ আর মিডল অর্ডারে সাকিব, মুশফিক, মুমিনুলদের মতো অভিজ্ঞরা আছেন, তবে মূল কাজটা রাওয়ালপিন্ডির ঘাসের উইকেটে করবেন পেসাররা। অবশ্য ব্যাটিংয়ে শুরু ভালো না হলে পাকিস্তানের ঘরে রিকভার করাটা একটু কঠিন ব্যাপারই। খালিদ জামিল, 71। প্রায় 2 দশক ধরে ভলিবলে একনায়কতন্ত্র। সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর নেতৃত্বে মরণসজ্জায় দেশের ভলিবল। তৃণমূলের উন্নয়নে অর্জন কেবল 19 বছরে 2 বার স্কুল ভলিবল আয়োজন। মিকু সহ ভলিবলের সকল অসাধু কর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে খেলোয়াড় এবং সংগঠকরা। শিগগিরই অ্যাডহক কমিটি দিয়ে ফেডারেশন পরিচালনার দাবি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে যান আন্দোলনকারীরা। মেহেদী নাইমের রিপোর্ট। অন্তরে প্রতিবাদ, মুখ ফুটে বলতে পারছিল না যারা, তারাই এবার তুলল আওয়াজ। একসময় ভলিবল ছিল বাংলাদেশের জনপ্রিয় এক খেলা। গতির সেই খেলা যারা থমকে দিয়েছেন, তাদের অপশাসনের বিরুদ্ধে পল্টনে ফেডারেশনের সামনে দাঁড়ালো খেলোয়াড় সংগঠকরা। প্ল্যাকার্ড, ব্যানারে দাবি স্পষ্ট। জনাব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আমাদের একটাই দাবি, উনি আমাদেরকে 3 দিনের ভিতরে একটা এডহক কমিটি আমাদের করে দিবে। এই ফেডারেশন বাতিল করতে হবে, নতুন আহ্বায়ক কমিটি করতে হবে। আহ্বায়ক কমিটি আসলে কতদিন থাকবে সেটা কর্তৃপক্ষ ঠিক করবেন। দুর্নীতির নেপথ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রায় 2 দশক দায়িত্বে থাকলেও খেলাটির কোনো উন্নতি করতে পারেননি। কত বছর ধরে ভলিবলের সাথে জড়িত আছেন? আমি 18 বছর। এই 18 বছরে আপনার অর্জন কি? 18 বছরে অর্জন যেটা, সেটা হলো কি, তৃণমূলকে আগে জাগ্রত করতে হবে। সেই জাগ্রত করার জন্য আমি একটা বিশেষ ভূমিকা রেখেছি। স্কুল ভলিবলই তো নেই, আপনি কিভাবে ভূমিকা রাখেন? স্কুল ভলিবলটা তো আমরা এর আগে 2 বার করেছি। স্কুল ভলিবল করেছেন 20 বছরে মাত্র 3 বার। তার উপর ফোরাম গঠন করে অন্যান্য ফেডারেশনের নির্বাচন হস্তক্ষেপের ঘটনা তো ওপেন সিক্রেট। পুরো ফেডারেশনকেই আমি দোষী সাব্যস্ত করছি যে স্কুল বলেন, ইন্টার স্কুল বলেন, ইন্টার ইউনিভার্সিটি বলেন, কোনো খেলা এই ফেডারেশনের আমরা বিগত 15-20 বছর হলে চালাইতে দেখি নাই। এবং মানে নিচের লেভেল থেকে কোনো খেলোয়াড় তৈরি করার পিছনে ফেডারেশনের কোনোই হাত নাই, যে কোনো অবদান নেই যে একটা নতুন খেলোয়াড় যে তৈরি করার জন্য যে কষ্টটা করতে হয়, যে খেলোয়াড়গুলি কষ্ট করে নতুন খেলোয়াড় তৈরি হয়, এইরকম কোনো উদ্যোগ তাদের নেই। ফেডারেশন থেকে এরপর সংস্কারপন্থীরা যান জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর ক্রীড়া পরিষদ ভবনে কর্তাদের কাছে দাবি দেওয়ার লিখিত কপি হস্তান্তর করেন। কর্তৃপক্ষ সেটা নিয়ে কাজ করার আশ্বাস দেন। যে বিপ্লব শুরু করেছিল ছাত্ররা, সেটা ছড়িয়ে পড়ছে ক্রীড়াঙ্গনের সবখানে। সব জঞ্জাল পুরে ছাই হয়ে খাঁটি সোনা হবে এক একটা ফেডারেশন। সেই স্বপ্নের বীজ হয়ে গেছে বপন। মেহেদী নাইম, 71।
স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপের অভিষেকটা রঙিন হলো না। মায়োর্কার সাথে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জয় না এলেও এই ম্যাচে পাওয়া গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিভাবে খেলবে নতুন মৌসুম তার একটা টুকরো ছবি। ম্যাচ দেখে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবি ও কথায় এক করেছেন মাহদী হাসান। স্বপ্নের পথে হাঁটা যায়, তবে সেই পথে হাঁটার শুরু নাও হতে পারে স্বপ্নের মতো সুন্দর। সেই অনুভবটাই মনে করিয়ে দিল রিয়াল মাদ্রিদ জার্সিতে কিলিয়ান এমবাপের অভিষেক স্প্যানিশ লা লিগায়। ঘরের মাঠে মায়োর্কা ভালোভাবে পড়ে নিয়েছিল এমবাপের শুটিং টেকনিক। 1-on-1 সিচুয়েশনে ফার পোস্টের চাইতে নিয়ার পোস্টই ফরাসি ফরওয়ার্ডের পছন্দ। কোচিং স্টাফদের তরফ থেকে সেই টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা তথ্য প্রবাহ যে হয়েছে সেটা পরিষ্কার স্বাগতিক গোলকিপার। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।